হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনা আছে বেশ ভয়ের। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের ঘটনাগুলি আপনাদেরকে বেশ ভয় পাওয়াবে, এটা আমি আশা রেখে আজকের এপিসোডটা আমি শুরু করছি। কথা বাড়াচ্ছি না, বেশি চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে প্রথম ঘটনাটি আছে, যিনি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। সময়টা তখন শীতকাল। সন্ধ্যাবেলা বাড়ির পাশে আগুন ধরানো হয়েছে, তাতে কয়েকজন মিলে আগুন পোয়াচ্ছে। আমিও তাদের সাথে যোগ দিই। পাশের বাড়ি নেহান ও আমি দুজনেই বসে আছি। কিছুক্ষণের মধ্যেই আশেপাশে অন্ধকার হয়ে যায়, মানে সন্ধে হয়ে গেছে। গ্রামে তো খুবই তাড়াতাড়ি রাত হয়ে যায়। এই ধরুন 8টা-9টা বাজলেই গ্রামে অনেক রাত। নেহান একসময় চলে যায়, আমি ঘরে শুয়ে আছি। আমাদের বাড়ির পাশে একটি ধান ক্ষেত আছে। ধানগুলো পেকে গেছে, দু একজনের মধ্যে হয়তো ধানগুলো কাটা হবে। সন্ধে রাতে হঠাৎই শুনি আমার রুমের পাশের ধান ক্ষেত থেকে কিরকম একটা অদ্ভুত আওয়াজ আসছে। আওয়াজটা ঠিক এরকম যেমন ঝড়ো হাওয়া হলে শনশন আওয়াজ হয়, ঠিক তেমন। জানলা খুলে দেখি প্রচণ্ড বাতাস বইছে, গায়ে খুবই ঠান্ডা বাতাস এসে লাগে। সাথে সাথে জানালাটি বন্ধ করে দিই। সেদিন রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে শুনতে পাই ধান খেতে কি যেন বিড়বিড় করে কিছু একটা বলছে। ভাবলাম হয়তো চোর এসেছে, হয়তোবা ধান চুরি করবে। তাই আমি একটা জানালা খুলে বাইরে দেখার চেষ্টা করি যে ধান খেতে আসলেই কোনো চোর আসলো কিনা। কিন্তু জানালা খুলতেই ঠান্ডা বাতাস আমাকে শীতল করে দেয়। আমার চোখ যায় ধান ক্ষেতের মাঝখানে, আর যেটা দেখি সেটা দেখে আমি অবাক হয়ে যাই। আরে ওইটা আবার কি? দেখে তো মনে হচ্ছে সাদা কিছু পড়ে আছে। একবার গিয়ে দেখব। মনে মনে ভাবলাম, না, যাওয়াটা ঠিক হবে না। মাকে ডাকবো। মনে মনে এসব ভাবতে থাকি। মাকে কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া পাইনি, তাই একাই ঘর থেকে বের হবার সাহস পাইনি। পরক্ষণেই ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা লোকজনের হই হুল্লোড় আওয়াজে আমার ঘুম ভাঙে। কয়েকজন মিলে কি যেন বলছে। আমি দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ি। বাইরে গিয়ে দেখি আমার রুমের পাশে ধান খেতে সবাই কি যেন করছে। সেখানে কি দেখি ধান গাছে রক্ত লেগে আছে। সবাই রক্ত দেখে সেখানে ভিড় করেছে। আমি খুব অবাক হই। এখানে তো আমি রাতে কাউকে বিড়বিড় করে কথা বলতে শুনেছিলাম, তাহলে এখানে রক্ত আসলো কোথা থেকে? কেউ কিছু বুঝে উঠতে পারল না। একসময় সেখান থেকে সবাই চলে যায়। আমি আমার কাজে মানে কলেজ চলে যাই। বিকেলে কলেজ থেকে ফিরে পাশের বাড়ির একটা ছোট ছেলেকে টিউশন পড়িয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। সন্ধ্যার পর আমি নামাজ পড়েই বাড়ি ফিরছি। সাথে কেউ ছিল না। একা একা হেঁটে বাড়ির প্রায় কাছেই চলে এসেছি। তখন পাশের বাড়ির থেকে একজন লোকের কথার আওয়াজ পাই। সেই বাড়িতে গিয়ে দেখি দুজন লোক বাড়ির মহিলাদের সাথে দাঁড়িয়ে আছে। আমি সেখানে যাওয়ার পর পাশের বাড়ির মহিলাটি বলে সে নাকি তাদের বাড়ির পাশে রাতের বেলা একটি লাশ দেখেছিল। সেটা নিয়ে এখন তারা আলোচনা করছে। আমি আবার এসব বিশ্বাস করি না, তাই তাদের কথায় কান না দিয়ে সেখান থেকে চলে আসি। রাতের বেলা ঘুমিয়ে আছি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে শুনতে পাই আমার রুমের বাইরে কিছু একটা শব্দ করছে। মনে হচ্ছে আমার ঘরের ঠিক সামনে দিয়ে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহলবশত ঘরের বাইরে তাকিয়ে দেখি বাইরে একটা লোক কিছু একটা টেনে আমাদের পুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছে।
আমি একটা টর্চ হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হই, আর একটু সামনে এগোতেই দেখতে পাই মাটিতে একটা লাশ পড়ে আছে। লাশটি দেখে আমি অনেক ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসি। আমার খুব ভয় লাগছে, কে যেন এইমাত্র সেই লাশটিকে টেনে আমার রুমের সামনে দিয়ে সেখানে নিয়ে গেল। আমি পাশের রুমে বাবাকে ডেকে বিষয়টি বলি। বাবা উঠে বসে। বাবাকে সাথে নিয়ে সেই লাশটির কাছে নিয়ে গিয়ে দেখি সেখানে কিছুই নেই। বাবা বলে, তুই কোথাও ভুল করেছিস, হয়তো এটা তোর দুঃস্বপ্ন হতে পারে। আমি বলি, না বাবা, আমি কিছুক্ষণ চুপচাপ থাকি, তারপরে বলি, এখানে একটা লাশ আমি দেখেছি। তাই সেখানে কিছু না দেখতে পেয়ে বাবা ও আমি ঘরে চলে আসি। পরের দিন আমি কলেজে গেলে কয়েকজন বন্ধু বলছে যে তাদের বাড়িতে নাকি গত রাতে সবাই একটি লাশ দেখেছে। লাশটি মাটিতে পড়েছিল। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা পরের লাশটির কি হলো? তখন তারা বলে, কি আর হবে, আমরা লোকজনকে ডেকে নিয়ে সেখানে গেলে দেখি লাশটি নেই। এক সময় কলেজ ছুটি হলে সবাই যার যার মতো করে বাড়ি ফিরে যায়। আমিও বাড়ি চলে আসি। সন্ধ্যের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছি। হঠাৎ আমার চোখ যায় আমাদের বাড়ির গাব গাছটির ওপরে। দেখি গাব গাছের ডালে সেই লাশটি রাখা। এটা দেখে আমি ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই গাছ থেকে লাশটি আমার সামনে পড়ে যায়। আমি ভয়ে আবার মসজিদের দিকে দৌড়াতে থাকি। মসজিদের পাশের বাড়ির এক চাচা তখনও নামাজ পড়ছিলেন। আমি সেই চাচাকে বললে তিনি আমার সাথে আসেন, কিন্তু না, এইবার কোনো লাশ দেখা যায়নি। এক সন্ধ্যাবেলা আমি আমাদের বাড়ির পাশে একটি সুপুরি গাছ, তার সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছি। হঠাৎ আমি খেয়াল করি আমার ঠিক পাশেই একটা লাশ, আর এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আমি দৌড়ে পালাতে থাকি। এক সময় আমি বাড়িতে চলে আসি। কি শুরু হলো আমার সাথে এই এলাকাতে? রাত নেই, সন্ধ্যা নেই, যে কোনো সময় শুধু লাশ আর লাশ। এমনিতেই আমার লাশ দেখতে ভয় লাগে। ভয় আমার গা শিউরে ওঠে। রাতের বেলা আমি গভীর ঘুমে মগ্ন। হঠাৎই আমার ঘুম ভাঙে। আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমার ঠিক পাশেই শুয়ে আছে। কেমন যেন একটা গন্ধ নাকে আসে। আমি ভয়ে ভয়ে পাশে হাত রাখলাম, আর তাতেই ভয়ে আঁতকে উঠি। আমি যা ভাবছিলাম তাই হলো। মনে মনে যেটাকে ভয় পেতাম সেটাই এখন আমার ঠিক পাশে। আমি বুঝতে পারি যে আমার বাম পাশে একটা লাশ শুয়ে আছে, মানে লাশটি শোয়ানো অবস্থায়। এটা দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাই। দেখি সে লাশটি কোথাও আর দেখা যাচ্ছে না। আমি রুমে যেতেও ভয় পাচ্ছি। পাশের রুমে বাবাকে ডাক দেই। বাবা এসে সব কিছু দেখে। বলে, বাবা তুই স্বপ্ন দেখেছিস হয়তো, প্রতিদিন কি সব ভৌতিক গল্প পড়িস, এটাই হয়তো তোর মনে কল্পনা হচ্ছে, স্বপ্ন দেখেছিস। এত করে বলি এসব ভৌতিক গল্প ছাইপাশ পড়িস না। না, কে শোনে কার কথা? বাবা পাশের রুমে চলে যায়। আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করি। তারপর সেই রাতে আমি রুমের লাইট জ্বালিয়ে ঘুমাই। সকালে সবাইকে ডেকে আমার সাথে যা ঘটেছে আমি তাই বলি। সবাই বলতে থাকে, আরে এটা তোর মনের ভুল, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। তখনই আমার একটা কথা মনে পড়ে, ওই যে সেদিন পাশের বাড়ির মহিলারা লাশের বিষয়ে কথা বলছিল। আমি তখনই সেই বাড়িতে যাই। সেই বাড়ির কাকিকে আমার দেখা লাশের বিষয়ে বলি। কাকি বলে, হ্যাঁ, কিছুদিন আগেই তো এরকম একটা লাশ আমি আমাদের ঘরের পাশে দেখেছিলাম। আমি কাকিকে জিজ্ঞাসা করি, আচ্ছা এটা কি বা কার লাশ, যে এইভাবে রাতের বেলা আমার সামনে আসে, আমাকে ভয় দেখায়? কাকি বলে, সেটা তো আমি জানি না, তবে লাশ হলেও মনে হয় এতে কোনো আত্মা আছে বা অন্য কোনো রহস্য আছে। আমি ভাবতে থাকি, রহস্য? লাশের মধ্যে আবার আত্মা আসে কিভাবে? আর এটা তো ভয়ানক ব্যাপার। আমি সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি শুয়ে আছি। হঠাৎ আমি বাইরে কোনো কিছুর আওয়াজ শুনতে পাই।
আমি ভয়ে দরজা খুলে বের হবার সাহস পাচ্ছি না। কিছুক্ষণে আমি রুমের বাইরের সাথে হেলান দিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি দেখি সেই জিনিসটা আস্তে আস্তে আমার রুমের বেড়া ঘেঁষে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। এটা দেখে আমি ভয় পাই, বাবাকে ডাকতে চেয়েও পারলাম না। দেখি আমার রুমে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কোনো কথাই বলতে পারছি না। এক সময় আমি চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সেখানে কিছুই নেই। এরপর কিছুদিন কেটে যায়। চারপাশে ধানের জমিগুলো এক চাষের কৃষকদের বাস্তার মাধ্যমে হয়ে উঠেছে। সবাই ধান কেটে ঘরে আনতে ব্যস্ত। আমি কোনো কাজকর্ম করি না। পাশের এলাকায় 2টো টিউশন পড়াই, মাঝে মধ্যে কলেজে যাই আর নামাজ পড়ি। সবাই যার যার জমির ধান কেটে বাড়িতে তুলছে। পরের দিন বাইসাইকেলটি নিয়ে যখন পাশের এলাকায় পড়াতে চাই, তখন দেখি একটা বাড়ির মহিলা বলছে তারা নাকি একটা লাশ দেখেছে। আমি মহিলার কথা শুনে সেখানে থমকে যাই। সেখানে গিয়ে মহিলার কাছে জানতে চাই, আচ্ছা আপনি কোথায় লাশটি দেখেছেন? মহিলাটি বলে, সেদিন ওই পরিত্যক্ত খোলা মাঠে আমি কাঁথা শুনতে পেয়েছি। তো সেদিন কাঁথা আনতে আমার মনে ছিল না, তাই সন্ধ্যের পর আমি সেই মাঠে যাই কাঁথা আনতে। তখনই আমি দেখি কাঁথার ঠিক পাশে একটি লাশ আড়াআড়িভাবে শুয়ে আছে। তখন আমি এটা দেখে ভয় পেয়ে যাই। পরক্ষণে দেখি লাশটি একটু নড়ে উঠল, আর এটা দেখেই আমি ভয় পেয়ে কাঁথা রেখে দৌড়ে বাড়ি চলে আসি। মহিলার কথা শেষ না হতেই আমি দেখি, আরে আমার তো টিউশনের সময় পার হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। তাই মহিলার কাছ থেকে সোজা চলে যাই পাশের এলাকায়, যেই বাড়িতে টিউশনি পড়াই। সেখানে ছোট ছেলে মেয়ে পড়াই। ছোট বাচ্চাদের পড়াতে যে কি কষ্ট তা হয়তো অনেকেই জানেন, আর কত যে কথা বলতে হয় তা তো অনেকেই হয়তো জানা আছে। তো সেদিন একে তো গিয়েছি দেরি করে, তার উপর পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে যায়। মাঝখানে একটু বিরতি নিয়ে বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসি। নামাজ শেষ করে আবারও পড়াতে লাগলাম। অনেক রাত হয়ে গেল, মানে বোঝেনি তো, গ্রামে 8টা-9টা অনেক রাত। আমি তাদেরকে পড়িয়ে সাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। শীতকাল তো, তাই অনেক ঠান্ডা লাগছে। মাফলার দিয়ে কানগুলো ঢেকে সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছি। কিছু দূর যেতেই আমি খেয়াল করি আমার আশেপাশে প্রচণ্ড বাতাস বইছে। এমনিতেই তো অনেক ঠান্ডা, তার উপর কেমন বাতাস। শীতে আমি কাবু হয়ে যাচ্ছি, অনেক কষ্টে সামনের দিকে এগোচ্ছি। হঠাৎই আমার চোখ যায় রাস্তার সেই ছোট্ট ব্রিজটার দিকে। আমি ভালো করে তাকিয়ে দেখি ব্রিজটার ওপর একটা লাশ আড়াআড়ি শুয়ানো। এটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতদিন লাশ লাশ অনেকের মুখে শুনেছি, লাশ স্বপ্ন দেখেছি, বাড়ির আশেপাশে লাশ দেখেছি, কিন্তু চলার পথে রাস্তায় এই প্রথম একটি লাশ দেখছি। আমি ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। মনের মধ্যে অনেক ভয় কাজ করছে। কি করব, যাব কি যাব না সামনের দিকে, নাকি যাওয়াটা ঠিক হবে না, কি করব কি করব না বুঝতে পারছি না। লোক মুখে লাশ নিয়ে আমি অনেক কিছু শুনেছি। একদিন এক লোক নাকি তার ভাইকে লাশ নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হঠাৎই লাশটি উঠে দাঁড়ায়। আবার কোথাও শুনেছি রাস্তায় লাশ পথ আটকে দেয়, লাশ থেকে দূরে থাকাটাই ভালো। এগুলো খুবই খারাপ জিনের কাজ। আমি এসব ভাবতে ভাবতে ভয় ভয় সামনে এগোচ্ছি। এক সময় আমি ভাবতে থাকি হয়তো কোনো মানুষের কাজ হবে, হয়তো, কারণ আমি আসার সময় এই এলাকায় একজনকে সাদা কাপড় হাতে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তাহলে কি সেই লোকটাই সাদা কাপড় গায়ে উপরে শুয়ে আছে? মনে হয় এটা সেই লোকটিরই কাজ। আমি কয়েকবার ডাক দেই, এই তুই আমাকে ভয় দেখানোর জন্য এখানে শুয়ে আছিস নাকি? যদি এই মানসিকতা পোষণ করে থাকিস তাহলে তুই ভুল করছিস, কারণ আমি এসব লাশ থেকে একদম ভয় পাই না। লাশটি শুয়ে আছে, সেখান থেকে কোনো আওয়াজ আসছে না। আমি মনের সাহস সঞ্চয় করে সেখানে লাশটির খুব কাছেই চলে যাই। আর তখনই
পাশ থেকে আচমকা একটা ঝড়ো হাওয়া এসে লাশের ওপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলে। বাতাসে সাদা কাপড়টি সরে যেতেই আমি দেখি খুবই ভয়ঙ্কর কালো মুখের কিছু একটা ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে যাই, ভয় পেয়ে চিৎকার দিয়ে সেখান থেকে সাইকেল চড়ে আবার সেই বাড়িতে যেতে থাকি। বাড়িটির কাছে গিয়ে আমি সাহস করে পেছনে তাকিয়ে দেখি লাশটি এখন আর নেই। আমি আজই সবচেয়ে বেশি ভয় পেয়েছি। ভয়ে ভয়ে ভাবছি কি করা যায় এখন। আর ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা লোক হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছে যেখানে কিছুক্ষণ একটা লাশ ছিল। আমি লোকটিকে দেখে মনে অনেক সাহস পাই। লোকটির বয়স বৃদ্ধ হবে প্রায়। আমি লোকটিকে চাচা বলে ডাক দিই। লোকটি থামে না, সামনের দিকে সে যেতেই থাকে। ভাবছি হয়তো লোকটি কানে কম শোনে, তাই আমি সাইকেল নিয়ে দ্রুত লোকটির কাছে যাই। লোকটিকে জিজ্ঞাসা করি, চাচা আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন? না, এইবারও লোকটি আমার সাথে কথা বলে না। সে তার মতো করে সামনের দিকে যাচ্ছে। এক সময় আমার কাছে লোকটি কিছুটা অস্বাভাবিক মনে হয়। আমি আর সামনের দিকে যেতে সাহস পাই না। এক সময় বৃদ্ধ সেই লোকটি এই কনকনে শীতের মধ্যে সেই ব্রিজ থেকে ব্রিজের নিচের পানিতে লাফ দেয়। এটা দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই। আর এত কনকনে ঠান্ডায় এই বৃদ্ধ লোক কী করে এই রাতের বেলা ঠান্ডা পানিতে লাফ দেয়? আমি দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখি, না, পানি থেকে এখনো লোকটি উঠে আসেনি। মানে লোকটি এখনো পানির নিচেই ডুবে আছে। আর এই যদি সত্যি মানুষ হতো তাহলে এতক্ষণে পানির নিচে ডুবে থাকতো না। তখন আমার বাতাস বইছে, আমি বুঝতে পারি আবারও হয়তো খারাপ কিছু ঘটবে। তাই আমি ভয়ে সেই বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির ভেতরে প্রবেশ করি। আমি দেখি সেই বৃদ্ধ লোকটি সেই বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অবাক হই। আরে, এই মাত্র তো লোকটি ব্রিজের ঠান্ডা পানিতে লাফ মেরেছে, তাহলে সে কি করে লোকটি এখানে আসলো? আমি সুবিধা না পেয়ে সাইকেল চড়ে সেদিকে যেতে থাকি। যেই মসজিদে আমি সন্ধ্যায় নামাজ পড়েছিলাম, মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব নামাজ পড়ছে, হয়তো নফল নামাজ বা অন্য কোনো নামাজ পড়ছেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলে তিনি নামাজ শেষ করে আমাকে বলে, তুমি এই রাতে এখানে? আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বলি, হুজুর আমি তো একটা ভয়ানক বিপদে পড়েছি। হুজুর বলে, কি বলো তুমি, কি বিপদ বলো তো? আমি হুজুরকে সব কিছু খুলে বলি। সব কিছু জেনে হুজুর বলে, এটা একটা খারাপ জিন। জিনটা মানুষদের ভয় দেখিয়ে আনন্দ পায়, মাঝে মধ্যে মানুষকে মেরেও ফেলে। তোমাকে কিছু করতে পারেনি, কারণ তুমি আল্লাহর দেওয়া সব কিছু মেনে চলো, নামাজ পড়ো। মানে যার মনে ঈমান আছে, যার মনে আল্লাহর ভয় আছে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে, তাদেরকে এই সব জিন কিছু করতে পারে না। মুমিন লোকদের আশেপাশ থেকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু কোনো ক্ষতি করবে না। তুমি নামাজি বলে আজ সেই জিনের হাত থেকে বাঁচতে পারলে। আর তুমি যে লাশটির কথা বলছো, সেটি কোনো লাশ নয়, সেটি একটি খারাপ জিন। আর ওই জিনের রূপ ধারণ করতে সময় লাগে না। তারা যে কোনো সময় যে কোনো রূপে মানুষের সামনে আসতে পারে, হোক সে ভালো জিন বা খারাপ জিন। বাবা শোনো, কখনোই নামাজ ছাড়বে না। নামাজ আমাদেরকে সব খারাপ জিনদের থেকে যেভাবে রক্ষা করে, সেভাবেই আমাদের সব কিছু মেনে নেয়। আমি হুজুরের কথা মেনে সাহস পাই। হুজুর তারপরে আমাকে একটা তাবিজ দেয়। আমি সেই তাবিজটা ধারণ করে হাতে পড়ি এবং তারপর থেকে আমি সে লাশকে আর দেখি না। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আশা করব তোমাদের বেশ ভয় লেগেছে। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু অনেক গরম পড়ে গেছে এবং এই গরমের সময় ঘটনা রেকর্ড করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আমি তাই রিকোয়েস্ট করব, আমি চেষ্টা করি সব সময় তোমরা যাতে ভালো ঘটনা উপভোগ করতে পারো। তাও আমার অনেক সময় অনেক কিছু ফল্ট থাকে, যে ধরুন তোমাদের অনেক সময় ঘটনা শুনতে অসুবিধা হয়। আমি তাও সবসময় চেষ্টা করি যাতে তোমাদের ভালো ঘটনা দিতে পারি। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ ভয়ের, হাতিবাগানের ঘটনা কলকাতায়। সেই ঘটনাটি যখন তোমরা পড়বে তোমাদের বেশ ভয় লাগবে। একটি মহিলার ঘটনা একটা পুরনো বাড়িতে। এবং বলে রাখি, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে,
ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং তোমরা কিন্তু আমাকে ঘটনা পাঠাচ্ছ না, তাই আমি রিকোয়েস্ট করব তোমরা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি, গল্প কথায় যে ঘটনাগুলি শোনানো হয় সেগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই শোনানো হয়। গল্প কথা কিন্তু কখনোই বলে না যে এগুলো তোমাদের বিশ্বাস করতে হবে। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং একটা ছোট্ট আমি রিকোয়েস্ট করতে চাই তোমাদের কাছে, যারা ঘটনা শুনছো প্লিজ লাইক করতে ভুলো না এবং কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়, যার দরুন পরবর্তী সময় তোমার কাছে ঘটনা পৌঁছায় না। যেহেতু এখন অনেক চ্যানেল চলে এসছে তাই রিকোয়েস্ট করছি। চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে শিপ্রা ব্যানার্জি, কলকাতা হাতিবাগানের ঘটনা। এবং তার কাজের একজন মহিলার সাথে তার বাড়িতে কাজে রান্না করত, তার সাথেই ঘটনাটা ঘটে গেছে এবং তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সেদিন আমার রান্নার বউ শিখার থেকে একটা অদ্ভুত ঘটনা শুনলাম। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, এই হাতিবাগানে। টিনের চাল দেওয়া ছোট্ট বাড়িতে ওর ছোট্ট সংসার। অভাবের সঙ্গে যুদ্ধ করতে তিনি বাড়ির কাজ করে। ওর বর পেশায় একজন রং মিস্ত্রি, রোজ কাজ থাকে না তার হাতে। 7 বছরের একটি মাত্র মেয়ে নিয়ে কষ্ট করে সংসার চালায় স্বামী স্ত্রী। বাড়িটা শ্বশুরের বানানো, শ্বশুর শাশুড়ি দুজনেই গত হয়েছেন। বাড়ির সামনে ছোট্ট উঠোনের একধারে বাথরুম। ওদের বাড়ির পাশেই একটা নতুন 4 তলা বিল্ডিং উঠেছে। যে জমিটায় বাড়ি উঠেছে বহুদিন ধরে ওটা ঝোপঝাড় জঙ্গল মতো হয়েছিল, পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু জমির মালিক কোনোদিন আসতো না ওখানে। মশা আর সাপখোপের আস্তানা হয়েছিল অতদিন ওই জায়গাটি। আস্তে আস্তে বাড়িটার ছাদ ঢালাই হয়ে গেল, চারদিকে দেওয়াল গাঁথা বাকি এখনো। কিন্তু লেবার মিস্ত্রি রাতে ওই বাড়িতে থাকতো না, কেন কে জানে। ওরা খানিক দূরে একটা গ্রিল কারখানায় ঘুমাতো। এদের সঙ্গে কোনো মহিলা মজুর থাকতো না। বাড়ির ওঠার পর শিখানা ভেবেছিল এতদিন ঝোপ জঙ্গল পরিষ্কার হয়ে জায়গাটা বেশ সুন্দর হয়ে যাবে। কিন্তু রাতে বাথরুমে যেতে গিয়ে একদিন শিখা হঠাৎই নুপুরের ঝুমঝুম শব্দ দেখতে পেল এবং সাথে শুনতে পেল পাশের নির্ময়মান বাড়ির সিঁড়ি দিয়ে একটি মেয়ে ওপরে উঠতে যাচ্ছে। রাতের অন্ধকারে মেয়ে না বউ বোঝা যাচ্ছিল না অবশ্য, শুধু নুপুরের শব্দটা কানে আসছিল। বাথরুম থেকে খোলা জায়গায় উঠোনের মধ্যে হওয়ায় পাশের বাড়িটা ভালোভাবেই চোখে পড়ছিল। শিখা বাথরুম থেকে বেরিয়ে ঘরে এসে দেখল রাত তখন প্রায় 2টো। এত রাতে ওই মেয়েটা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, ওপরে তো ন্যাড়া ছাদ। পরের দিন সকালে ও ওর বরকে এই বিষয় সব বলে। ও বলল এইখানে কেউ আত্মহত্যার ঘটনা আছে কিনা, কিন্তু কোনো মেয়ের বডি দেখা গেল না বাড়িটার কাছে। বিশু বলল সেই বাড়ি কেয়ারটেকার, তুমি বোধহয় চোখে ভুল দেখেছ, এত রাতে কোনো মেয়ে ন্যাড়া ছাদে যাবে কেন। শিখা ভাবল এতটা চোখের ভুল কিভাবে হতে পারে। পরের দিন রাতেও শিখার চোখে পড়ল ওই একই দৃশ্য, কে এক মেয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছে। দুপায়ে নুপুর বাজছে। আজ শিখা সরে গেল না ওখান থেকে, সোজা তাকিয়ে রইল ওইদিকে। মেয়েটি ওপরে উঠতে উঠতে হঠাৎ পেছনে তাকিয়ে শিখাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে থেমে গেল সে। একটা মুখে হাসি ফুটে উঠল মেয়েটির। এমন সময় শিখার মেয়ে মাম্পি ঘুমের ঘরে মা বলে ডেকে উঠল। ঘরের দিকে তাকালো শিখা, মুহূর্তেই অন্যমনস্ক দেখল সিঁড়িতে মেয়েটা নেই। ভীষণ অবাক হলো শিখা, 1 সেকেন্ডের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল। পরের দিন ও বিশুকে সব বলল। আবার বিশু বলল আজ তোমার সঙ্গে আমিও দেখব কোনো মেয়ে সিঁড়ি দিয়ে এত রাতে ছাদে ওঠে কিনা। রাতে দুজনে উঠে এসে দাঁড়ালো। একটু পরেই দেখা গেল মেয়েটাকে। নুপুরের শব্দ শোনা গেল। বিশু ফিসফিস করে শিখাকে বলল আমার সঙ্গে এসো, দেখি মেয়েটা ছাদে গিয়ে কী করে।
শিখার প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বিশু ওর হাত এমন জোরে ধরে রেখেছিল যে ও বাধ্য হলো। ওরা দুজন ওই বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে লাগলো খুব সাবধানে। সেই মেয়েটা ওদের আগে আগে উঠে ছাদে পৌঁছে গেল। এবার পেছনে দেখেনি মেয়েটা, তাহলে শিখাদের দেখতে পেত। বিশু আর শিখা দেখলো মেয়েটা ছাদে বেড়াতে বেড়াতে একদম ধারে চলে গেল। একটু পরে ওদের চোখের সামনে ভোজবাজির মতো শূন্যে মিলিয়ে গেল মেয়েটা। দেখে ওরা যে কত ভয় পেল আর বলার নয়। কোনো মতে দুজন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো, নিজেদের ঘরে ঢুকে পড়লো ওরা। মাম্পি খাটে একা ঘুমাচ্ছিল। শিখা বলল, মেয়েকে এভাবে একা রেখে ওখানে যাওয়াটা ঠিক হয়নি। কি জানে কি ছিল মেয়েটি, যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে মাম্পি তো অনাথ হয়ে যেত। পরের দিন শিখা পাড়ায় একজন গুণিন ওঝাকে সব জানায়। গুণিন বলে, ওই জায়গাটা এতদিন নোংরা ঝোপঝাড়ে ভরা ও পুরো বাড়ি হয়েছিল। এরকম জায়গায় অশরীরী আত্মা বাস করে। এখন বাড়ি উঠেছে যাচ্ছে, সেই পেতারটা তো দিশেহারা হয়ে উঠেছে। তাই ওই বাড়ির ছাদে ও রাস্তা আস্তানা খুঁজে নিয়েছে। ও তো একটা থাকার জায়গা চাই। এখানে যারা আসবে হয়তো তাদেরকেও কোনো ক্ষতি করবে না, কিন্তু ছাদটা মনে হয় ও ছাড়বে না। ছাদে যদি কেউ উঠে রাতে যায় ওকে দেখতে পারবে। তারপর ওঝা শিখাকে বলল, তোমার বাড়ি আমি বেঁধে দেব যাতে ওই পেতারটা আসতে না পারে। তবে আমি একটা কাজে অনেক দূরে যাচ্ছি। ভূত ছাড়াতে হবে একজনেরই। 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। তোমরা সাবধানে থাকবে। বলা যায় না ওই প্রেতাত্মা মানে ওই প্রেতনি তোমারও কিছু ক্ষতি করতে পারে। শুনে ভয় পেয়ে যায় শিখা। ওর তো সব চিন্তা ওর মেয়েকে নিয়ে। গুণিনের কথা কিন্তু সত্যিই হলো। একদিন শিখা সন্ধ্যাবেলা ও এক আত্মীয়র বিয়ে বাড়িতে যাবে বলে তৈরি হচ্ছিল। মেয়েকে আগেই একটা সুন্দর জামা পরিয়ে সাজিয়ে দিয়েছিল। মেয়ে বলল, মা আমি আংটি পরব। মাম্পির জন্মদিনে শিখা ওকে একটা মুক্ত বসানোর উপর আংটি দিয়েছিল। ওরা গরিব মানুষ, সোনার জিনিস কোথায় পাবে। মাম্পি আংটিটা পরে খুব খুশি হয়ে খাটের ওপরে বসে খেলছিল। শিখা চুলে একটা ফলস খোপা আটকে নিল। মুখে পাউডার ঘষে যথাসাধ্য চকচকে তুলল মুখটা। একটা গোলাপ ফুল চুলে লাগানোর জন্য পেছন ফিরে তাকায় এবং পেছন ফিরে যা দেখে সেটা দেখে শিখা ভয় পেয়ে যায়। ওর মেয়ের ঠিক পেছনে আগের দিনের সেই মেয়েটি দাঁড়িয়ে আছে এবং মিচকি মিচকি হাসছে। তার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছে। শিখা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে চলে যায়। এরপরে শিখা কিছুদিন সেই বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি থাকে। তারপর সেই গুণিন ফিরে আসে এবং সে গুণিন তার বাড়িতে এসে কিছু মন্ত্র করে সে বাড়ি বেঁধে দেয়। তারপর থেকে শিখার বাড়িতে এমন আর কোনো ঘটনা ঘটে না। এটাই ছিল ঘটনা। আজকের 2টি ঘটনায় বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দাও। এবং বলে রাখি, তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় এবং ঘটনা অনেকের কাছে পৌঁছায় না। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না প্লিজ। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট করো তাহলে ঘটনা অনেকের কাছে পৌঁছাবে, অনেকে শুনতে পাবে। এবং বলে রাখি, তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। কেমন লাগলো আজকে 2টি ঘটনা অবশ্যই কমেন্ট করে লাইক করে জানিয়ে দাও। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।